জনাব জিলানী খন্দকার স্যার, প্লিজ বিগ হ্যান্ড এভরিবডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একদম নতুন, আগে কখনো আমরা আসি নাই বা বিমা সম্পর্কে শুনি নাই, এরকম কে আছি। আজকে প্রথম আসছি আমাদের সাথে। যারা আছি সবাইকে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং যারা আজকে নতুন আসছি, আমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে এবং থাকবে। আমার বিশ্বাস যে আলোচনার কমপ্লিটের মধ্যে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরই পাবো। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা পরবর্তীতে প্রশ্ন নেওয়ার সুযোগ থাকবে। তো এখানে আমরা যারা আছি, যারা আমরা ইন্স্যুরেন্সে কাজ করছি এবং যারা আজকে নতুন আসছি, ম্যাক্সিমাম লোকেরই কিন্তু ইন্স্যুরেন্স সম্পর্কে কারোরই পজিটিভ আগে থেকে ধারণা ছিল। আমারও ব্যক্তিগতভাবে ইন্স্যুরেন্স সম্পর্কে পজিটিভ কোনো ধারণা ছিল না, কারণ আমি একটা জিনিসই জানতাম যে বীমা করলে বীমার টাকা পাওয়া যায় না। বাট কেন পাওয়া যায় না, এটা কিন্তু আসলে আমাদের জানাটা ওইভাবে ছিল না। তো আজকে যারা নতুন এসেছেন, আপনাদের মনে হয়তো বা এই প্রশ্নটা অনেকেরই থাকতে পারে। তো এখন কোম্পানিগুলা কেন টাকা দিতে পারছে, কেন পারছে না, খুঁটিনাটি সকল বিষয় কিন্তু আমাদের কি হবে, আলোচনা হবে। তো ফার্স্ট যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই, এখানে দুইটা বিষয়। ইন্স্যুরেন্সে আপনি দুইটা বিষয় পাবেন, একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে ক্যারিয়ার। ইনকামটা হচ্ছে কি স্বল্পমেয়াদী, আর ক্যারিয়ারটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তো আমি আলোচনার শুরুতে প্রথমে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, যারা হচ্ছে দীর্ঘমেয়াদী কাজ করতে চান তাদের জন্য হচ্ছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর যারা স্বল্পমেয়াদী কাজ করতে চান তাদের জন্য এই কোম্পানিটা না। ফার্স্ট মেসেজটা হচ্ছে এটা। দ্বিতীয় যে বিষয়টা আছে, আমরা এখানে কে কয়টা পলিসি সেল করছে তার চেয়ে বড় বিষয় হচ্ছে কে কতটুকু এখানে সাস্টেন করবে এবং এখানে সে সর্বোচ্চ কোন জায়গায় যেতে পারবে, এই জিনিসটাকে আমরা কিন্তু সর্বোচ্চ কি করি, প্রায়োরিটি দিয়ে থাকি। যেমন আপনি যদি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এমডি স্যার সম্পর্কে একটু খোঁজ দেন, উনি কিন্তু একটা কোম্পানির এফএ ছিল, এফএ থেকে আজকে হচ্ছে একদম হাইস্ট লেভেল, হাইস্ট পোস্ট যেটা, এটা হচ্ছে এমডি। উনি কিন্তু ওই জায়গায় চলে আসছে। কারণ আমাকে কি করতে হবে, ইন্স্যুরেন্সটা শিখতে হবে, জানতে হবে, দেন হচ্ছে আমাকে কি করতে হবে, কাজটা করতে হবে। আর আমাদের এখানে বেসিক একটা মোটো হচ্ছে সঠিক তথ্য দিয়ে আপনাকে পলিসি করতে হবে এবং করাইতে হবে। যেমন অনেকেই আমরা আছি যারা হচ্ছে আমাদের সাময়িক একটা ইনকামের জন্য আমরা কি করি, একটু মিথ্যা বা অতিরিক্ত কোনো আশ্বাস দিয়ে মানুষকে কনভিন্স করার চেষ্টা করি, যে কারণে অনেক লোকজন এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কি আছে, সুযোগ আছে। যেমন আমি একটা কথা প্রায় সময় বলে থাকি, কথাটা হচ্ছে এরকম যে আপনি একটা লোকের ইন্স্যুরেন্স করায় ক্ষতিও করতে পারবেন, উপকারও করতে পারবেন। এখন আপনি কোনটা করবেন সিদ্ধান্ত হচ্ছে আপনার। কারণ আমি যদি ভুল তথ্য দিয়ে পলিসি করাই, আমি যদি কাউকে সঠিক জিনিস না বলি, তাইলে কিন্তু আপনার কি হবে। যেমন অনেক কর্মীরা কিরকম আশ্বাস দেয়, আশ্বাসটা হচ্ছে এরকম, ভাই আপনি একটা পলিসি করেন বা একটা ডিপিএস করেন, যদি প্রবলেম হয় আপনি ব্যাংকে নিয়ে যায়। ধরেন ওই লোকটা কি করলো, প্রতি মাসে 10,000 টাকা করে একটা ডিপিএস করলো, 14 মাস জমা দিল, 14 মাস পরে ভাঙতে আসছে, আসার পর দেখে যে সে 1 টাকা পাচ্ছে না। তখন কিন্তু ওই ব্যক্তিটা কি হয়, বীমা সম্পর্কে নেগেটিভ হয়। তাইলে বীমা আইনে বলা আছে যে কোনো পলিসি মিনিমাম 2 বছর আগে কি করা যাবে না, ভাঙা যাবে না। এটা কিন্তু অনেক কর্মীরা বলে না। তারপর কি আছে, যে যে কেউ বীমা করুক, মেয়াদের আগে ভাঙলে আপনার 1 টাকা হইলেও কি হবে, লস হবে। মানে হচ্ছে বীমাটা কিন্তু ভাঙার জন্য না, এটা হচ্ছে আপনার সেফটি এন্ড সিকিউরিটির জন্য। বীমা জিনিসটাকে এটা কিন্তু আগে বুঝতে হবে। এটা যদি আমরা বুঝি, তাহলে সকল প্রশ্নের উত্তর আমাদের কাছে কি হবে, ক্লিয়ার হবে। আর এটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো আমাদের কাছে ক্লিয়ার আসবে না। তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়টা জানবো, এটা হচ্ছে কি, ইন্স্যুরেন্স বিষয়টা কি, ইন্স্যুরেন্স জিনিসটা কি। এখন যখনই আমরা কাউকে বলি যে আপনি একটা বীমা করেন, তখন সে বলে যে ভাই আমার তো ব্যাংকে একটা ডিপিএস করা আছে, ব্যাংকে তো আমার কি করা আছে, সঞ্চয় করা আছে, আমি কেন করব। এই কথাটা কিন্তু অনেকের কাছ থেকেই কি আসে।
এখন সর্বপ্রথম আমার কোশ্চেন যেটা সবার প্রতি, এটা হচ্ছে ইন্স্যুরেন্স জিনিসটা কি? ইন্স্যুরেন্স জিনিসটা হচ্ছে একটা ব্যাকআপ। ইন্স্যুরেন্স বিষয়টা কি? একটা ব্যাকআপ। ধরুন এই মুহূর্তে আপনার কি আছে? বিদ্যুৎ আছে, তার মানে লাইট জ্বলতেছে, এসি চলতেছে, প্রজেক্টর চলতেছে, আলো, তাই তো? এখন যদি এই মুহূর্তে বিদ্যুৎ চলে যায়, তাইলে এখন আমরা অন্ধকার হয়ে যাবে ঘর, নাকি? এখন আলো জ্বালাইতে গেলে কি লাগবে? বিদ্যুৎ চলে গেছে, হয় আইপিএস লাগবে, নাহলে জেনারেটর লাগবে, নাহলে সোলার লাগবে। তাহলে আইপিএসটা জেনারেটরটা কি সারাদিন চালানোর জন্য না একটা নির্দিষ্ট টাইম চালানোর জন্য? নির্দিষ্ট একটা টাইমের জন্য। এটা হচ্ছে কি একটা ব্যাকআপ, রাইট? এটা দিয়ে কিন্তু সারা জীবন চলার সুযোগ নেই, কারণ বিদ্যুৎ বিল যেটা আসবে আর হচ্ছে আপনার জেনারেটরের যে তেল খরচ যাবে, দুইটাতে কি পোষাবে? তাইলে এখন আপনার বিদ্যুৎ গেলে, যেরকম অনেকের বাসায় আইপিএস থাকে, অনেকের বাসায় জেনারেটর থাকে, অনেকের বাসায় আবার এসি ডিসি বাল্ব থাকে। কেন? বিদ্যুৎ চলে গেলে যেন ঘরটা কি না হয়? অন্ধকার না। এখন কোশ্চেন হচ্ছে যে আপনার ঘরের মধ্যে যিনি আপনি ইনকাম করেন, আপনার যদি আলোটা নিভে যায়, তাহলে আপনার পরিবারের ব্যাকআপটা কি হবে? বিদ্যুৎ চলে গেলে যদি ব্যাকআপের প্রয়োজন হয়, আপনার যে আর্থিক ইনকাম, আপনি যে ইনকামটা করেন, এই ইনকামটা বন্ধ হয়ে গেলে বিকল্প ব্যাকআপের দরকার আছে কিনা? আছে কিনা? আছে। এখন যখনই বললেন আছে, অনেকে আবার এই কথাটা এইভাবে বলে যায়, ভাই এত কিছু হিসাব নিকাশ করে তো লাভ নাই, আমি গেলে এটা আল্লাহই তো দেখবে। এরকম চিন্তার মানসিকতায় আছে কিনা মানুষজন? আছে, আছে কিন্তু। তাহলে এখন বিষয় হচ্ছে এই চিন্তায় যে লোকজন আছে, তার মানে এই চিন্তাটা কি সঠিক না ভুল? কেন ভুল? আল্লাহ কি দেখবে না? আল্লাহ তো দেখবে, এটা তো সঠিক। তাহলে ভুলটা কোথায়? রাইট। আল্লাহ বলছে আমি আপনাকে হেল্প করব যখন আপনি চেষ্টা করবেন। আপনি কোনো পদক্ষেপই নিলেন না, তাইলে কিন্তু আল্লাহ আপনাকে সহযোগিতা। মানে কোরআন শরীফে কি আছে? আমি ওই জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেরা চেষ্টা না করে। রাইট? দ্বিতীয় যে কথাটা আছে যে আপনি দুনিয়ার কাজ, মানে কাজ করবেন, যখন নামাজের টাইম হবে আপনি নামাজ পড়ে তারপর আবার কি করবেন? কাজের উদ্দেশ্যে জমিনে ছড়ায় পড়বেন, বিচরণ করবেন। এটা কিন্তু আপনার কোরআনে কি করা আছে? বলা আছে। এটা কিন্তু বলা নাই যে আপনি নামাজ পড়ে সারাদিন শুধু মোনাজাত দিবেন যে আল্লাহ আমারে কিছু টাকা পাঠাও, আমি এটা দিয়ে বাজার করে খাবো, ও বাচ্চারে পালবো। এইভাবে কি বলা আছে? আমাকে কিন্তু কাজে যেতে হবে। তাহলে একজন মুসলিম হিসেবে আমি কোন কাজে যাব? হালাল কাজে যাব, রাইট? তাহলে এখন যে বিষয়টা আছে, তাহলে ওই জায়গায় যেহেতু ব্যাকআপ আছে, আপনার অবর্তমানে আপনার পরিবার যেন খারাপ অবস্থায় না পড়ে, ওই জায়গায় কিন্তু আপনার একটা ব্যাকআপ রাখার কি আছে? দরকার আছে। হাদিস শরীফে স্পষ্ট ভাবে আছে, মৃত্যুকালীন সময়ে আপনি আপনার পরিবারকে এরকম অবস্থায় রেখে যাবেন না সে যেন কারো কাছে হাত পাততে হয়। আমি কি কথা বলতে পারছি কিনা? আচ্ছা, এরকম অনেকে আছে কিনা মারা যাওয়ার পরে যখন 5 দিনের খতম পড়াবে, তখন সে কি করছে? আরেকজন থেকে দান করে নিয়ে সেটা খতম করেছে। কেন? সেই ব্যাকআপটা রেখে যায় না। তাহলে এটা কি হাত পাতা হলো না? আপনি দান দিয়েছেন, ঠিক আছে, এটা তো হাত পাতা, আপনি তাকে পরে দিবেন। তাইলে যদি আপনার যখন ভালো ইনকাম ছিল, তখন যদি আপনি অল্প অল্প করে সঞ্চয় করতেন, তাহলে কি হইতো? ব্যাকআপ হইতো। এখন এই ব্যাকআপের পদ্ধতি সম্পর্কে যদি আমি আপনাকে একটু বলি, দেখেন, ইসু আলাইহিস সালামের সময় আপনার যখন আপনার কি ছিল, ফেরাউন যখন ছিল, তখন কিন্তু আপনার একটা দুর্ভিক্ষ আসার একটা মানে খোয়াব দেখেছিল, স্বপ্ন দেখেছিল। এরকম একটা কথা আমরা জানি কিনা? তো ওই স্বপ্নের ব্যাখ্যাটা কি ছিল? 7 বছর প্রচুর ফসল উৎপাদন হবে, পরে 7 বছর হচ্ছে দুর্ভিক্ষ হবে। তাহলে ওই 7 বছর যখন প্রচুর ফসল উৎপন্ন হবে, তখন কি বলা হয়েছিল? সঞ্চয় করে রাখার জন্য, যেন যখন দুর্ভিক্ষ আসে তখন যেন কি করতে হয়? ব্যাকআপ। তাহলে এখন এই কথাটা কিন্তু কেউ বিশ্বাস করেছিল, কেউ করে নাই। তাহলে এখন বিষয়টা হচ্ছে এই যে সঞ্চয়ের কথা বলা হয়েছে, কোথায় বলা হয়েছে? কোরআনে।
তাহলে এখন আমরা কিন্তু নিজেদের মতো অনেক জিনিস আবিষ্কার করে ফেলি। আমি কি কথা বুঝতে পারছি না পারি নাই? তাইলে এখন এই ব্যাকআপটা রাখাটা কি জায়েজ হবে না জায়েজ হবে? জায়েজ। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাকআপটা যে আপনি রাখবেন কি ধরনের কোম্পানিতে রাখবেন? ইসলামিক না নন ইসলামিক? শরিয়া মোতাবেক না শরিয়া ছাড়া যেটা? এখন এই ব্যাকআপ রাখা ঠিক আছে, কিন্তু আপনি রাখলেন হচ্ছে শুধু একটা কোম্পানিতে, শুধু একটা প্রতিষ্ঠানে, তাহলে কি জায়েজ হবে? তাহলে কিন্তু কি হবে না, জায়েজ হবে না। তাহলে ইন্স্যুরেন্স বিষয়টাকে আমরা বুঝলাম কিনা? হ্যাঁ,